ডিভোর্স পাবে না, আমি দেব না। ডিভোর্স তো আমি হতে দেব না। ডিভোর্স দিয়ে চলে যাবে আর আমি এখানে আঁটি চুষবো, তাই কি কখনো হয়? কখনো হয় না। কারণ আমি চাই টিনুকে। যতই আমি মুখে অনেক কিছু বলি, দেখো আমি টিনুকে একদম সেই মানে এইখানে তোমায় হিদ মাঝারে রাখবো, যেতে দুমু না। তোমায় হিদ মাঝারে রাখবো, যেতে দিমু না। ব্যাপারটা হচ্ছে এরকম। তোমরা মনের কথা বুঝতে পারছো কি? মনের কথা, ফিলিংস। আছে আছে, খোকার আছে ফিলিংস টিনুর প্রতি। টিনু অনেকটা ছেড়ে অ্যাভয়েড করে চলে গেছে, কিন্তু ওই যে আঁকড়ে ধরে রাখবো। আরে ভাই, আমি দেব না, আমি বউ হিসেবেই রাখবো। সেপারেশন আছে তো সো হোয়াট, ডিভোর্স তো আমি দেব না। না দেখো, শর্ত যদি মানে তাহলে ডিভোর্স দেবো। তো শর্তর মধ্যে কি আছে? এতদিন শুনেছিলে গয়না দো ডিভোর্স লো, বাট এখন না, ওটা নয়। এখন দুটো শর্ত এসে গেছে। একটা হচ্ছে যে গয়নাগাটি দিতে হবে, যা যা গয়না টিনু নিয়ে গেছে তার অ্যালিগেশন অনুযায়ী। আর দিতে হবে টাকা। কোন টাকা? যেই টাকাটা আমার ছেলের জন্য রাখা হয়েছিল, ছেলের ভবিষ্যতের জন্য, এবং যেখানে দুজনেই আমরা তার গার্জেন হিসেবে ছিলাম আর কি, এবং তার 18 বছর পূর্ণ হলে ওইটা উইথড্রল হবে। তো সেই টাকার পুরো ব্যাপারটায় আমি গার্জেন, আমিই দেখছি, আমিই রাখছি, আমি তাকে স্কুলিং করাচ্ছি। তাহলে আমাকে পুরোপুরি হ্যান্ড ওভার করে দিতে হবে, মানে গার্জেন ওয়ান অ্যান্ড অনলি আমি। তো সেক্ষেত্রে সেই টাকাটা করতে হবে। এই দুটো আমার শর্ত ভাই। শর্ত পূরণ হলে ডিভোর্স পাবে। এখন কথাটা হচ্ছে, টিনু কি সেই শর্ত পূরণ করতে পারবে? তাহলে ডিভোর্স পাবে, আর নালে নয়। তো টিনুর বক্তব্য, আমি গয়না নিইনি, তাহলে গয়না কোত্থেকে দেবো? ঠিক আছে। আর টাকার ব্যাপারটা আমি জানি না, টিনু তো সেটা ডিসক্লোজ করেনি, তাই জানি না। তার মানে ডিভোর্স তো হচ্ছে না, আমি তো তোমাকে ডিভোর্স দেবো না। আর তাতে যদি সে আমার ঘাড়ে ওঠে, কিছু করার নেই আমার। ঘাড়ে ওঠে মিন্স, তোমরা এটা ভেবো না যে আমি আবার তাকে বরণ করে আমার বাড়িতে নিয়ে আসবো, না না না। বাট আমি কি করতে পারি? আমি পাশে ঘর পরিষ্কার করাচ্ছি, দাদুর ঘরটা, সেই ঘরটায় ব্যবস্থা করে রাখছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, এরকম কি কোনো শর্ত আরোপ হয়েছে যে আমার থাকার জায়গা নেই, আমার যাওয়ার জায়গা নেই? সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি যেহেতু বউ, তাহলে আমাকে ওই জায়গায় থাকতে দিতে হবে, মানে এরকম কোনো কি শর্ত আরোপ করেছে? হ্যাঁ, আমি জানি না, মানে যদি কারোর ডিভোর্সের ব্যাপারটা হয়, আমি শুনেছি যে যদি কেউ দাবি করে যে আমার থাকার জায়গা নেই, তো সেক্ষেত্রে আমি একে থাকতে দিতে হবে। তাহলে হয়তো অনেক সময় সেই ব্যাপারটা রাজি হয়, মানে কোর্ট থেকে রাজি হয় যে হ্যাঁ, তাহলে তোমাকে করতে হবে। আর আমি শুনেছিলাম যে যদি তার বাড়ি থাকে তাকে থাকতে দিতে হবে, যদি তার বাড়ি করে দেওয়ার ক্ষমতা থাকে তাহলে করে দিতে হবে, এরকম শুনেছি। ঠিক আছে, তাই সেটা মনে হয় বাধ্যতামূলক, মনে হয়। আচ্ছা, বাই দ্য ওয়ে, আরো একটা ব্যাপার হচ্ছে, মানে সেটা ডিভোর্সের পরে বাধ্যতামূলক, আর এখন তো বউ। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে না, মানে অনেকে বলছে যে টিনুর তো বাপের বাড়ি আছে, তাহলে কেন টিনুর বাপের বাড়িতে জায়গা পাচ্ছে না? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে টিনু কি তাহলে তার বাবার দ্বারা ত্যায্য কন্যা হয়েছে তাই পাবে না? না, 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 এরকম কোনো ব্যাপার নেই। এই ত্যায্য কন্যা ব্যাপারটা অনেকদিন আগেই উঠে গেছে। যারা এখনো ভাবছে ত্যায্য কন্যা করেছে, তা নয়। টিনুর বাবা অ্যাকচুয়ালি নিজেকে ওই ব্যাপারটাতে জড়াতে চায়নি। এই যে ফোকলুর যে কাণ্ডটা, ওটাতে জড়াতে চায়নি। আর তার জন্য না, তাকে একটা এরকম করে ও ইচ্ছা করে লিখিয়ে নিয়েছিলেন উনি, মানে ভক্তিবাবু লিখিয়ে নিয়েছিলেন। কারণ উনি তো ওই সরকারি ব্যাপারটা আছে, তো ওনার চাকরিতে এফেক্ট পড়তে পারে, ওনার মনে হয়েছে। কারণ ওটা যে লিগ্যাল কাজ ছিল না, সেটা তো উনি বুঝেছেন। আর তার জন্য এরকম একটা যে মানে আমার কোনো দায়িত্ব দায়ভার নেই, আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই, এরকমভাবে লিখিয়ে নিয়েছে। ওটা কে ত্যায্য কন্যা করা বলে না। ত্যায্য কন্যা কোর্টে গিয়ে করতে হয়, যেটা এখন উঠে গেছে। ঠিক আছে? তাই ওরকম ব্যাপার নেই যে টিনুর তার বাড়িতে ভাগ নেই, মানে তার বাপের বাড়িতে ভাগ নেই, বা তার বাবারা দেবে না, তাড়িয়ে দেবে। দিতে বাধ্য। টিনু যদি কোর্ট কেস করে তাহলে দিতে বাধ্য। টিনু, ওটা তো ওর প্রাপ্য। ঠিক আছে? আর টিনুর দাদা থাকতে দেবে কি দেবে না সেটা ম্যাটার নয়। টিনুর দাদা ওদের সংসারে থাকতে নাও দিতে পারে।
বাট ও যদি টিনু দাদা যদি বলে না পুরো ব্যাপারটা আমি দখল করে থাকবো, ওকে আমি জায়গা দেবো না, সেটা টিনুর দাদা করতে পারবে না, ঠিক আছে? তাহলে এইটা ভুল ধারণা। আচ্ছা, এইবার তাহলে টিনু কেন ওইখানে থাকবার ব্যাপারটা শর্তটা এলো কেন? এটা আইনে আছে, তো রুলসে আছে, ঠিক আছে? যদি ডিভোর্স হয়েও যায় আর ডিভোর্সে যদি সে ক্লেম করে, যে যদি কন্টেস্টে যায়, মিউচুয়ালে তো এগুলো হয় না, কন্টেস্টে যায় যে আমাকে তাহলে থাকার জায়গা দিতে হবে হ্যান ত্যান, তাহলে সেটা সে করতে পারে। আর খোরপোশের ব্যাপারটাও সে দাবি করতে পারে, ঠিক আছে? জিতবে কি জিতবে না সেটা জানি না, ডিভোর্স কেস জিতবে কি জিতবে না টিনু সেটা জানি না, কিন্তু টিনু এইগুলো লিখতে পারে যে আমাকে খোরপোশ বা ভরণ পোষণ দিতে হবে, খোরপোশের মামলা হয়, আর প্লাস আমাকে থাকার ব্যবস্থাটাও করে দিতে হবে, এটা ও দাবি করতে পারে। ডিভোর্সের পরেও যদি টিনু মনে করে যে ওই ফ্যামিলির ওই জায়গায় ও থাকবে, তাহলে থাকতে পারে, এবং সেক্ষেত্রে তার নিজের বাড়িতে, মানে যে বাড়িটা সে এখন করেছে সেই বাড়িতে না থেকে দাদুর বাড়িতেও থাকতে দিতে পারে, ঠিক আছে? এটাতে কোনো ব্যাপার নেই, তাই জন্যই বলেছে এটা অ্যাকচুয়ালি আইনি প্রসেস, আর সেটা খোকা নিশ্চয়ই শুনে এসেছে, আর তার জন্যই বক্তব্যটা রেখেছে। আর অনেকেই বলছে আবার ঘাড়ে তুলবে ওই মেয়েকে, তো ওটাও ক্লিয়ার করছে আর কি, যে না আমার সঙ্গে আমার বাড়িতে একসঙ্গে বউ হিসেবে ওইভাবে রাখবো না, কিন্তু ডিভোর্স না দিলে সে তো আমার বউ আইনত, এবং সেক্ষেত্রে তো আমাকে থাকতে দিতেই হবে, তো সেই জায়গাটা ওটা, ঠিক আছে? আমি ডিভোর্সও দেবো না, আমি আবার তাকে রাখবোও না, সেটা তো হবে না, কোর্ট তো শুনবে না। তাহলে তুমি ডিভোর্স দিয়ে দাও, আর যদি ডিভোর্স না কন্টেস্টে চলো, তো কন্টেস্টে টিনু এই শর্তগুলো হয়তো রেখেছে, মেবি, আমার তাই মনে হচ্ছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। আচ্ছা, বাই দ্য ওয়ে, খোকা একটা কথা বলেছে যে সব কিছু সাজা তো এক্সট্রিম লেভেলের হতে পারে না, তো সব কিছু সাজার জন্য একদম এক্সট্রিম লেভেলের এই সাজা সেটা হতে পারে না। তো খোকা অ্যাডমিট করেছে যে ধরে নিলাম আমার দোষ আছে, ধরে নিলে না, ও জানে ওর দোষ আছে, তো ধরে নিলাম আমার দোষ আছে, তার মানে এটা যে তাকে সংসার ছেড়ে চলে যেতে হবে প্রথম? আচ্ছা, তার মানে কি এটা যে সে ছেলেকে ভুলে যাবে? এই একটা কথাতে আমি খোকার সঙ্গে সহমত, যে টিনু লাস্ট পর্যন্ত কেন ভিজিটিং রাইটসটা চাইলো না, ঠিক আছে? এইবার এটার পিছনে অন্য অনেক রিজন থাকতে পারে, যেহেতু আইনি সমস্যা, তাই আইনত অন্য কোনো কারণে টিনু ফাঁসতে পারে, এরকম কোনো পজিশন হয়েছিল বলেই কি টিনু স্বইচ্ছায় রাইটসটা ছেড়ে দিয়েছে, নাকি ওর মনে হয়েছে যে ফালতু আমি যখন তাকে নিজের কাছে নিয়ে আসতে রাখতে পারবো না, মায়া বাড়িয়ে লাভ নেই, আমি পুরো জীবনটাকে এখান থেকে কাট আউট করে আমি অন্য জায়গায় চলে যাবো, তার জন্য হয়তো করতে পারে, কী কারণে করেছে সেটা জানি না। তবে হ্যাঁ, এটা তো ঠিক কথাই যে যে জিনিসটা হয়েছিল তারপর কি মানে পুরো সংসার ছেড়ে চলে যেতে হবে না, এরকম জিনিস অনেকের বাড়িতেই হয়, সবাই কিন্তু সংসার ছেড়ে যায় না। এবার সংসার ছেড়ে যাওয়ার পিছনে কি শুধু এইটার রিজন ছিল, নাকি টিনুর ইচ্ছে ছিল যে পুরো আমি এই ব্লগিং জগৎ থেকে, পুরো এই গ্রামীণ জগৎ থেকে বেরিয়ে গিয়ে একটু উচ্চাকাঙ্ক্ষী যে আমি একেবারে ল্যাভিশ লাইফ মুম্বাইয়ের মতো শহরে থাকবো আর কি, তো এটা ভেবেছিল, স্বপ্ন দেখেছিল, যেটা বাস্তবে কোনোদিনই রূপ দিত না, আর সেই জন্য হয়তো ভেবেছিল যে দূর, তোকে আমার দরকারই নেই, আমাকে তুই এরকম করছিস বা এরকমভাবে আমি মানসিক নির্যাতনের শিকার হচ্ছি, তাহলে দরকার নেই। কারণ মানসিক নির্যাতন এই অর্থে, কারণ টিনু যেরকম চাইছে খোকা সেরকম চাইছে না, এটাই মানসিক নির্যাতন, ঠিক আছে? বা ওর যে মেন্টালিটি তার সঙ্গে মিস করছে, তো সেই জায়গাতে একটা মানসিক নির্যাতন রয়েছে। তো সেই ক্ষেত্রে এই যে প্রলোভনে পার দিয়ে ফেলেছিল টিনু, কারণ টিনু তখন ধরাকে সরাগান করছে এটা ভেবে যে ভাই আমার কাছে ফোকলু আছে, আর ফোকলু হচ্ছে আমাদের মুম্বাইয়ের নাবিক, আমাকে বিশাল একটা ফ্ল্যাটে রাখবে, আমার লাইফস্টাইলই পুরো বদলে যাবে, তো কেন আমি গ্রাম্য জীবন, বা কেন আমি এই মানে জায়গায় পড়ে শুধু শুধু নিজেকে মানে ক্ষতবিক্ষত করবো, তার থেকে আমি সারভাইভ করবো হাইফাইভাবে, যেটা টিনুও স্বপ্নে ভাবেনি যে এই জিনিসটা এইভাবে ধসে যাবে বা ধপ করে পড়বে, কারণ ফোকলুর সঙ্গে ওর আলাপটাই খুব কম সময়ের, এবং হঠকারী ডিসিশান নিয়ে টিনু এইটা কাজটা করেছে। অবশ্যই টিনু ভুল করেছে, এবং সব জিনিসের রেমেডি কখনো সংসার ভাঙা হয় না, সব জিনিসের রেমেডি, ঠিক আছে? কারণ দেখো, আমরা সবাই
কিছু না কিছু সম্মুখীন হয়েছি ফ্যামিলিতে, এবং তারপরেও আমরা সেটাকে কি করেছি, কোনো না কোনোভাবে নিজেদের মধ্যে নেগোসিয়েশন করে কিন্তু ব্যাপারটাকে নিয়ে গেছি। কারণ সংসার গড়াটা যেমনি কঠিন, সংসার ভাঙাটাও তেমনি কঠিন। একদিন দুম করে ভাবলাম আর ভেঙে দিলাম তা কিন্তু নয়। তবে হ্যাঁ, 5 বছরে কোথাও না কোথাও তাদের এই যে ব্যক্তিত্ব দুজনের দুটো পুরো মানে ডিফারেন্ট, তো সেটাকে না ওরা অ্যাডজাস্ট করাতে পারেনি। ঠিক আছে, তো সেক্ষেত্রে টিনু বেশি সাফার করেছে, কারণ যেহেতু নিজে একটা জায়গা ছেড়ে এই বাড়িতে এসেছে এবং এই যে লাইফস্টাইলটা সে অ্যাডপ্ট করতে পারেনি, এই জন্য সাফার করেছে। আর তার জন্যই টিনুর কাছে যখন এরকম একটা প্রলোভন এলো ফকলুর কাছ থেকে, টিনু ভাবলো যে আমি একদম বিশাল কিছু করে ফেলেছি এবং ধরাকে সরাগান করতে থাকলো। আর তারপরেই এরকম একটা ড্রাস্টিক ডিসিশন নিয়ে ফেললো, নিয়ে সংসারটা করলো। এইবার কথাটা হচ্ছে টিনু কেন বাচ্চাটার সঙ্গে এরকম করলো, এই কথাটা সবারই মনে হবে আর কি, ঠিক কথা। বাচ্চাটার সঙ্গে কেন এরকম করলো, আর তার জন্যই কিন্তু টিনুর বেশ কিছু ভিউয়ার্স টিনুর এগেনস্ট হয়ে গেল, যে তুমি অ্যাজ এ মাদার ফিগার তুমি এই কাজটা কী করে করলে, তোমার ওখানে অসুবিধা হচ্ছে, হ্যাঁ হচ্ছে তা না হচ্ছে, কিন্তু তুমি বাচ্চাটার কথা ভাবলে না। এখন ব্যাপারটা হচ্ছে, যখন নিজে আমি কোনো স্বপ্ন দেখব, বা আমি যখন ভাববো যে আমি একটা নতুন করে লাইফস্টাইল লিড করব, বা সে যদি স্বপ্ন দেখায়, তো সেই স্বপ্নের মধ্যে সে তো কিছু বলেছে যে এই ব্যাপার, তো সে এমনভাবে বলেছে, তখন ও মনে করেছে যে না, আমার নিজের এই ব্যাপারটা আগে, তো সেই জায়গায় সেলফিশগিরি করেছে টিনু, নিজের জন্য ভেবেছে আর কি। ঠিক আছে, কারণ আমরা তো মাদার ফিগার ভাবি কি স্যাক্রিফাইস, মা সে শুধু স্যাক্রিফাইস করবে, এটাই আমাদের এক্সপেকটেশন, আমরা এরকমভাবেই বড় হয়েছি, আমাদের লাইফস্টাইলই এরকম। ঠিক আছে, তো যখনই কোনো মাকে দেখি যে সে সন্তানের আগে নিজেকে বসিয়েছে এবং নিজের লাইফটাকে সেটেল করবার জন্য বা ল্যাভিশ লাইফ লিড করবার জন্য এরকম একটা ডিসিশন নিয়েছে, তখন স্বাভাবিকভাবে সে নিন্দনীয় হয়। কারণ নর্মাল যেটা আমরা দেখে অভ্যস্ত নয়, তার অ্যাবনর্মাল কিছু দেখলেই আমরা সেটা নিয়ে প্রশ্ন তুলি। তো যাই হোক, তো সেটা টিনুর ভুল ছিল, এবং আমার মনে হয় যে টিনু কিন্তু এখন ফিল করতে পারে যে সেদিন এই ফকলুর সঙ্গে সখ্যতা হওয়ার পর এরকমভাবে যে ইনস্ট্যান্ট ও বাড়ি ছেড়ে বেরিয়ে যে গিয়ে তারপর আর বাড়িতে না ফেরা, বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে ঠিক আছে, বাড়ি থেকে বেরিয়ে গেছে, অশান্তি হয়েছে, 8জন বেরিয়ে গেছে, কিন্তু সেটা দিনের পর দিন প্রলেপ লাগিয়ে ফ্যামিলির লোকজনও যদি প্রলেপ লাগাতো, হয়তো আবার জিনিসটা জুড়ে যেত। হ্যাঁ, একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গায় প্রবলেম থাকতো, কিন্তু আর যাই হোক, একটু মানসিক অসুস্থতার পরেও সে কিন্তু ব্যাপারটাকে অ্যাডাপ্ট করতো ছেলের কথাটা ভেবে, কিন্তু সেই বুদ্ধি তাকে দেওয়া হয়নি। আর সেই সময় ফকলুর ব্যাপারটা ছিল, তো ফকলু ওখান থেকে ডেসপারেটনেসটা দেখিয়েছে, হ্যাঁ কোনো ব্যাপার না, আমি ডিভোর্স হলেই তোমাকে বিয়ে ঠিয়ে করে নিতে পারবো, কোনো ব্যাপার না, হ্যাঁ না তা না, তুমি যাই করো করো। তো সেই জন্য টিনু তখন সাহসটা পেয়ে গেছে। ঠিক আছে, এরপর ফ্যামিলির লোকজনকে যখন বলেছে, তো তারা তো আর দাঁড়ায়নি, মানে মেয়ের জন্য যে একটু সময় করবে, যে না ঠিক আছে মানে এক্ষুনি সব কিছু না, একটু দাঁড়াও, রয়ে শোয়ে বুঝে। এবার টিনুও তখন ডেসপারেট, ফকলুর সঙ্গে দেখা করবো, কথা বলবো, ফোন করবো, তো অত বড় মেয়েকে তো ওইভাবে গাইড করতে পারে না, বাবা মা করতে পারে যে ফোন কেড়ে নিচ্ছি বা দেখা করতে দিচ্ছি না বাড়িতে, ওরকমভাবে তো করা যায় না। তো তখন তারা দেখলো এইখানে বসে অন্য লোকের বউ, ভালো করে বোঝো, এইখানে বসে অন্য লোকের বউ যদি অন্য কারোর সঙ্গে এই রকম লীলা খেলা চালিয়ে যায় আমার বাড়ি থেকে, তাহলে অবজেকশন কিন্তু আমাদের উপর আসবে এবং এফেক্ট আমরা পাবো। তো তখন তারা নিজেদের দায়টা ছেড়ে দিল যে ভাই না, এভাবে করা যাবে না। এবং সেক্ষেত্রে আমাদের কাকি কি বলল, কাকি বলল যে ভাই তুমি এটা করে নাও, মানে বিয়েটা করে নাও, কারণ এখানে আমাদের টিনুকে তার বাবা মা না, বাবা আর দাদা কিন্তু মানে টর্চার করছে, মারধর করছে, অশান্তি হচ্ছে, তো এইভাবে তো হয় না। তো তুমি সেই যখন তোমার কাছেই রাখবে, তোমার জন্যই বেরিয়ে এসছে, তুমিই নিয়ে যাবে, তুমিই মুম্বাই নগরীতে নিয়ে যাবে, তাহলে তোমার কাছে রাখো। ঠিক আছে, এবার ফকলুও তখন একদম হিরো টাইপ হয়ে গেল, হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না। কিন্তু ফকলু প্রিপেয়ার্ড ছিল না, কারণ ফকলু চাকরি ছেড়ে চলে এসেছে, আর ফকলু নিজে স্বীকার করেছে তার টাকা পয়সা সে সব বাবাকে পাঠাতো, তাই তার কাছে ফুকোর চোদ্দ, মানে কিছু নাই। তো তখন ও প্রথমে ওকে রেখেছিল কোথায় না, মানে কোনো রিসোর্ট টাইপের কোথাও, যেখানে 500 টাকা করে প্রতিদিন ভাড়া, যেটা এফোর্ড করার ক্ষমতা ফকলুর ছিল না। তারপরে ও চিন্তা করলো যে তাহলে কি করব, আমার বাড়িতেই নিয়ে যাই। তো নিজের মা বাবাকে কনভিন্স করলো, এবার মা বাবা কনভিন্স হলো, তাদের কিন্তু আধা আধুরা কথা বলেছে, পুরো কথা বলেছে বলে আমার মনে হয় না। এবার যখন কনভিন্স করলো, তখন তাদের বক্তব্য ছিল এইভাবে তুই কোনো একটা মেয়েকে উঠিয়ে নিয়ে আমাদের বাড়িতে রাখবি, সেটা তো পসিবল নয়,
ঠিক আছে, তাহলে তাকে স্বীকৃতি দিতে হবে। কি স্বীকৃতি? দেখো তারা অত ওই লিগাল প্রসেস হয়নি, ডিভোর্স হয়নি, অন্য লোকের বউ ওই সব বোঝে না। তারা ভাবে মাথায় সিঁদুর পরে দিলে আর ওই মালা বদল করে দিলে আর কিছু লোকজন জড়ো করে জানিয়ে দিলেই ব্যাস বিয়ে হয়ে যায়। তো সেম কাজটা তখন তারাও বলেছিল যে এরকম করো, তাহলে আমরা মেনে নিতে আমাদের কোনো অসুবিধা হয় না। তো সেটা ফখলু তখন দেখলো যে আমার কাছে প্রুফটাও থেকে যাবে, আর এরকম করলে আমার ফ্যামিলি থেকেও কোনো অসুবিধা হয় না, ঠিক আছে তাহলে আমাকে 500 টাকা করে ভাড়াও গুনতে হচ্ছে না, আর বাবা মার সংসারে থাকলে আমাকে সেই লেভেলের মানে টাকা পয়সাও খরচা করতে হচ্ছে না, কারণ বাবার তো অলরেডি মুদিখানার দোকান আছে, ওখান থেকে হবে। আর একটু চাল ফাল যদি আমরা চাষ করতে পারি ভালো, আর না চাষ করতে পারি ভাগ চাষি দিয়ে সেখান থেকে তো কিছু চাল ডাল পাবো, তো ওতে করে চলে যাবে, তারপরে দেখছি। ঠিক আছে, কারণ তখন তো পুরো বেকার, চাকরি ছেড়ে দিয়ে এসছে মানে বেকার। ঠিক আছে, তো এইভাবে ব্যাপারটা করেছিল। আর টিনুও তখন স্বপ্ন দেখছিল, কিন্তু যেদিন টিনু ওদের ফ্যামিলিতে ঢুকলো, মানে আমাদের ফখলুচন্দের, টিনুর স্বপ্ন সেখান থেকেই ভেঙে চুরমার হতে শুরু করলো। টিনু বুঝতে পারলো যে আলটিমেটলি যেই ফকচ্চোদ্দ যে কথাগুলো বলেছে সবটাই ফুস। ঠিক আছে, কিন্তু হট করে আবার ওখান থেকে তো রিটার্ন আসতে পারে না, আসা যায় কি? একটা জায়গা থেকে বেরিয়ে এসেছো, বেরিয়ে এসে তারপরে আমার মনে হলো যে না আমি যেটা ভেবেছি সেটা নয়, তাহলে চলো বাড়ি ফিরে যাই। বাড়িতে নিশ্চয়ই অ্যাকসেপ্ট করবে না, মানে মা বাবা করবে না, যে তুই তো দেখে এসছিস, তুই তো বলেছিস, এখন তুই বলছিস এই নয় ওই নয়। তো ব্যাপারটাকে সাপ্রেস করে গেছিলো। আর খোকার তরফে তো যাওয়ার আর জায়গায় নেই, কারণ খোকাকে বড় মুখ করে বলেছে আমার মুখ না দেখালে টাইলস বসবে না, আমার এই করলে বসবে না। তো খোকার কাছে কোন মুখ দিয়ে যাবে? সেখানে একটা ইগোতে লেগেছিল, হ্যাঁ, যে আমি যাব না, ঠিক আছে, তো যাই হয়ে যাক, ঠাই হয়ে যাক, আমি এখানে থাকবো। তারপরে আলটিমেটলি টিনু কিন্তু কোনোদিন ব্লগিং করতে চায়নি, টিনু ব্লগিং করবে নাই ঠিক করেছিল। তাকে পোক করা হয়েছিল যে তুমি ব্লগিং করো, ব্লগিং করে তুমি সবটা বলো, তোমারটাও লোকে শুনুক, তুমি করুক। কারণ ফোকলার মুখে মানে মাথার মধ্যে কিন্তু ওটাই চলছিল, 1 লাখ টাকার মুরগি। ঠিক আছে, তো ফোকলা যে কোনো করে পোক করে হোক তাকে দিয়ে ব্লগিং করানো শুরু করলো, এবং ফোকলা তখন বললো তুমি ব্লগিং করো, এডিটিং হ্যানা ত্যানা থাম্বনেল আমি বানিয়ে দেবো, আমি তো শিক্ষিত, হ্যাঁ, তো আমি করে দেবো। তো টিনু পুরো ব্যাপারটাতে ভাবলো ঠিক আছে ভাই, এইভাবে তো ইনকাম করতে পারবে না, কারণ ও চাকরিভূত ছেড়ে দিয়েই চলে এসেছে। হ্যাঁ, হ্যাঁ, আমি তখন হয়তো জোশের মাথায় বলেছি ঠিক আছে তুমি এক্ষুনি এসো, তাতে যদি চাকরি ছেড়ে দিতে হয় তাই ছেড়ে দিয়ে চলে আসো, কিন্তু বাস্তবের মাটিটা তো তা নয়। তো বাস্তবের মাটিটা যখন টিনু বুঝতে পারলো যে আলটিমেটলি আমি পুরো ভুল করে দিয়েছি, তো একেবারে পুরো গোল খেয়ে গেছি, মানে একটা না, মানে 10-20টা গোল খেয়ে গেছি, তখন আর কিছু উপায় নেই, উপায় নেই ওর। মানে তখন ইগোতে লেগেছে যে কোনোভাবেই খোকার কাছে ফিরে আসতে পারবো না। আর খোকাও যে তখন খুব গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করতো তা তো নয়, আবার নাচাতো না যে এই করেছো ওই করেছো হ্যান ত্যান, এই করবো না সেই করবো না, এটা ব্যাপার একটা আছে। তারপরে তখন একটা রাগ অভিমান যে তো ছিলই। তারপরে মা বাবাও সেইভাবে শেল্টার দিচ্ছে না, তখন ও চিন্তা করলো যে এই ছাড়া অপশান নেই, তো চলো ব্লগিংয়ে শুরু করে। এবং ব্লগিং যখন শুরু করলো এবং দেখলো যেভাবে রেসপন্স এসছে, প্রথম মাসেই 98,000 টাকা ইনকাম, স্বাভাবিক মাথা ঘুরে যাওয়া। এবং তখন চিন্তা করলো আমি পারি, আমি তো পারি, আমি সব পারি, আমি নারী, আমি সব পারি। 98,000 টাকা যদি মাসে আমি ইনকাম করতে পারি, তাহলে আমার ক্যাপেবিলিটি বুঝতে পেরেছো? আমি যে বলেছিলাম এই চাঁদ বদন মুখ না দেখালে তোদের ইনকাম হবে না, তো সেটা প্রমাণ দেখো, আমি নিজে চাঁদ বদন দেখি 98,000 টাকা ইনকাম করেছি, কিন্তু সেটা তো সব দিন পসিবল নয়, সব সময় পসিবল নয়। যাই হোক, তো তারপরে টিনু তখন একটুখানি রেলা বেড়ে গেল। তো টিনু চিন্তা করলো ঠিক আছে, আমার কাছে একটা লেবোরিয়াস লোক আছে যে কিনা আমার মানে কি বলবো, সমস্ত ভিডিও এডিটিং, থাম্বনেল সমস্ত কিছু করে দেবে, আমি শুধু ক্যাপচার করব, ঠিক আছে, আর কিছু কথা বলবো। আর রইলো বাকি রান্নাবান্না ও তো আমায় করতে হবে না, ওখানে তো রয়েছে ফখলুর মা, তো ওই করবে, তাহলে আমি তো বিন্দাস এখানে রাজরানীর মতো থাকবো। ঠিক আছে, তো তারপরে সেটা দেখলো যে না, হ্যাঁ হয়তো রাজরানীর মতো আমি এখন থাকতে পারছি, আমাকে সেইভাবে কাজ করতে হচ্ছে না, কিন্তু এই যে পরিবেশটা, যেই পরিবেশটাতে ফখলু আমাকে নিয়ে এসেছে, সেই গ্রামীণ পরিবেশ যেটা আমার এক্সপেকটেশন ছিল না, আমার এক্সপেকটেশন ছিল ল্যাভিশ লাইফ মুম্বাই। তো আমার তো এক্সপেকটেশন সরি, এই গ্রাম্য জীবনটা নয়, এটা তো আমি পার করে এসেছি, আর ওই গ্রাম্য জীবনটা আমি চাই না বলেই তো এত কিছু করলাম, তাহলে সেই ফুকোচ্চোদ্দ তখন চিন্তা করলো যে ভাই এই কালচারে আমি থাকতে পারবো না, চলো আমার কাছে টাকা আছে, ফ্ল্যাট ভাড়া নিই। ফ্ল্যাট ভাড়া নিল, ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করলো। তো স্বাভাবিক একটা সবে সবে রিলেশন, আর সেইখানে ফ্ল্যাট ভাড়া নিয়ে নিজেদের মতো করে এন্টারটেন, যখন ইচ্ছে হচ্ছে খাওয়ার অর্ডার, যখন ইচ্ছে হচ্ছে এটা খাচ্ছি ওটা খাচ্ছি। তারপরে জোগাড় হয়েছিল লাল নীল জল, যেটা ফখলু তাকে মানে ঢুকিয়েছিল মাথার মধ্যে।
ফকলু নিজে যা তাই তো শেখাবে না। তো এ দেখলো একদম রোমাঞ্চকর জীবন, মানে টিনু ভাবলো যে ব্লগিং করব, বিশাল বিশাল লোককে মুরগি বানাচ্ছি, যা বলছি সব মিথ্যা কথা বলছি, কিন্তু কিন্তু আমার ভিউয়ার্সরা আমার প্রতি সিম্প্যাথি দেখাচ্ছে, ভরে ভরে আমাকে ভিউজ দিচ্ছে, আর আমার বিশাল বিশাল টাকা ইনকাম হচ্ছে, আর সেই টাকা আমি যেরকমভাবে খুশি খরচা করতে পারছি। কেন? তার কারণ হচ্ছে আমি নিজের টাকা নিজে এখন রাখতে পারছি, ঠিক আছে? আর আমি যাকে রেখেছি সেই ফুকোচ্চোদ্দা আমার লেবারগিরি করছে, আর তারপরে আমার যা যা অন্য চাহিদা সেগুলো তো পূরণ করছে, বাদ দাও। হ্যাঁ, তো এবার দেখলাম যেই বাবা মা আমাকে একসময় বলতে পারো মানসিকভাবে সাপোর্ট করেইনি আর আমাকে রাখতেই চাইছিল না, সেই বাবা আমার কাছে যেই আমি এরকমভাবে নাড়ানাড়ি করছি টাকা পয়সা, বা যেই দাদা বৌদির কাছে এরকম নাড়ানাড়ি করছি, তো তারা আমাকে, যারা বিয়েতে আমাকে আপ্যায়ন করেনি, তারা এখন আমাকে সোনামন সোনামন করে অ্যাপ্রিসিয়েট করছে। তো স্বাভাবিক ব্যাপারে তখন একটা লাগে যে ভাই টাকা দিয়ে এদেরকে পুরোপুরি করা যাবে? তো স্বাভাবিক, যা যেমনি ভাবা তেমনি কাজ, এইরকম এরকম করে ঝুলিয়ে ঝুলিয়ে টাকার গন্ধ শোকালো, মানে এটা কিনে দিচ্ছে, ওটা কিনে দিচ্ছে, এই খাবার, এই জামা, এই জিনিস। তো স্বাভাবিক মেয়ে তখন সেখানে বিশাল বড় ভ্যালু পেতে লাগলো। তো টিনু চিন্তা করলো কোনো প্রবলেম নেই আমার, এখানে ভ্যালু পাচ্ছি, শ্বশুরবাড়ি যদি যাই, মানে ওই পরের যে শ্বশুরবাড়ি, সেই শ্বশুরবাড়িতে যাই, সেখানেও আমাকে রাজরানীর মতো রাখছে, আর ফোকলু তো আছেই করার। তাহলে আমি যেটা চেয়েছিলাম যে মুম্বাই নগরীতে গিয়ে ল্যাভিশ লাইফ লিড করবো, সেটা আমাকে এই ব্লগিংয়ের পারপাসে সবার কাছ থেকে পাচ্ছি। তো ল্যাভিশ লাইফ লিড করছি প্লাস ভ্যালু পাচ্ছি, তো সেটা না ও তখন এনজয় করতে লাগলো। তো টাকা ইনকাম করছে আর টাকা হু হু করে খরচা করছে, সেটা তার কাছে ম্যাটার লাগলো না। তার কাছে ম্যাটারটা লাগলো যে ভাই, যারা আমাকে একদিন বলেছিল না তোমার এখানে জায়গা নেই, দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিল, তারা আমার টাকার গন্ধ শুনে সুখে করতে লাগলো, মানে টাকাতে সব কিছু ভুলে গেল। তারপরে ওইদিকে টাকা দিচ্ছি, বাড়ি দর করে যে তারাও আমাকে একদম সোনা আমার, কন্যা আমার, মানে হেভি ভ্যালু দিচ্ছে, আর ফকলু তো দিচ্ছে। তো ঠিক আছে, আমি তো ল্যাভিশ লাইফ লিড করছি, 12টা 1টায় ঘুম থেকে উঠছি, আমি রান্না করতে দেখাচ্ছি ভিউয়ার্সদের, কিন্তু ফকলু করে দিচ্ছে রান্না। তারপরে যদি রান্না করতে ইচ্ছা করে না, বিরিয়ানি, চিকেন, ফ্রাইড রাইস, যা চাইছি তাই এসে যাচ্ছে, সন্ধেবেলা স্ন্যাক্স তাই আসছে, তারপরে হই হই করে আমার দিন কেটে যাচ্ছে, অসুবিধে কিছু নেই। তারপরে দেখলো যে এই যে ফকলুচরণ, এই ফকলুচরণের সমস্ত হ্যাবিটই খারাপ, মানে ফকলুচরণ কিছু করবে না, আলটিমেটলি ওর ওই কাজগুলো করে ওইখানে থাকবে, কিন্তু লেবার হওয়ার সত্ত্বেও, মানে লেবারের যোগ্যতা হওয়ার সত্ত্বেও সে মালিক ভাবতে শুরু করলো, এবং ভাবলো যে ও তো শুধুমাত্র ভিডিও ক্লিপগুলো নিয়ে আসে, তারপরে বাদ বাকি সমস্ত চ্যানেলটা আমি দেখভাল করি, তাহলে তার উপর আমার অধিকার বোধ জন্মাচ্ছে, পুরো চ্যানেলটা আমার দায়িত্বে আছে, ওই মেয়েটি আমার দায়িত্বে আছে, প্লাস মানে দায়িত্বের মানে কিন্তু কিছু বোঝে না, প্লাস তার পুরো টাকা পয়সার ব্যাপারটা আমি হ্যান্ডেল করছি, ঠিক আছে? তোরা আমার কোয়ালিটি বিশাল, এবং আমি যা বলবো মেয়েটি তাই করবে, ঠিক আছে? কারণ মেয়েটি আমাকে ট্রাস্ট করে, মেয়েটির আমাকে প্রয়োজন, ঠিক আছে? আর মেয়েটির এই মুহূর্তে যখন কেউ ছিল না, তখন ছিলাম আমি, তা সাথ দিয়েছি, তাহলে মেয়েটি আমাকে ছেড়ে চট করে যেতে পারবে না। আর যেহেতু সে ইউটিউবে কাজ করে, তো স্বাভাবিক ব্যাপার, ইউটিউবে ওর একটা প্রেস্টিজ ইস্যু আছে, একবার এরম করেছে, আবার যদি এখন বলে ফকলুকেও ছেড়ে চলে যাবে, তাহলে ওর মুশকিল হয়ে যাবে, তাই মেয়েটির উপরে এরকম করছে, তারপরেও মেয়েটাকে কিন্তু সহ্য করতে হচ্ছে, মানে টিনুকে সহ্য করতে হচ্ছে, অনেক কিছুই করছে। তো টিনু প্রথম দিক থেকে ক্যাজুয়াল নিয়েছে এবং ভেবেছিল যে আমার মা বাবার কাছে আমার টাকা পয়সাগুলো যাচ্ছে, সেটা নিয়ে ফকলু যেগুলো বলছে হয়তো ঠিকই বলছে, আমার ভবিষ্যতের কথা বলছে, আমরা দুজন যেহেতু একসঙ্গে ভবিষ্যৎটা গড়বো ঠিক করেছে, তাই জন্য বলছে। কিন্তু পরে দেখলো না যে ওভার কেয়ারিং, ভাই কোনোভাবেই আমার, মানে এই ফ্যামিলি বা অন্য কোথাও টাকা পয়সা খরচা করলেই সবসময় হাউমাউ করে, তো মানে আমার উপরে কর্তৃত্ব ফলাচ্ছে না, তাহলে তো হবে না। তখন টিনা আবার ছটফট করতে শুরু করলো যে ভাই না, আমার উপর কর্তৃত্ব ফলানো যাবে না, ভাই আমি আমার বস লেডি, তো আমার উপর কর্তৃত্ব কি, আমি ইনকাম করছি, আমি ব্লগ করছি, আমার টাকা আমি বুঝে নেবো, তুকে মানে তুই কে? তো তখন থেকে গন্ডগোলটা লাগলো, ঠিক আছে? মানে ফকলু ভেবে নিয়েছিল যে এর আর কোনো যাওয়ার জায়গা নেই, আমি ছাড়া এর গতি নেই, এবং আমি একে পুরো টোটালি গ্রিপ করে রাখবো সব দিক দিয়ে। আর টিনু ভাবলো যে ভাই কে তুই, তুই আমাকে গ্রিপ করে রাখবি, আমি তোকে খাটাচ্ছি
থাকছি, তোর মোবাইলের রিচার্জ করে দিচ্ছি, তোর তেল ভরে দিচ্ছি, তোর এই করে দিচ্ছি, তোর শখ আহ্লাদ পূরণ করছি, তুই লেবার থাকবি। তো এই জায়গায় আবার কন্ট্রাডিকশন শুরু হলো। তারপরে তো দেখলে এক্সট্রিম লেভেলের ফোকলু জোর খাটাতে শুরু করলো, যেটা টিনো একদমই নিতে পারলো না, এবং তারপর টাকা পয়সার তছরূপ হলো। হ্যাঁ, তারপরে টিনাকে তখন বুদ্ধিদাতা অনেকে চলে এলো, হ্যাঁ মানে ওই গাইড আর কি চলে এলো, সেও অনেক কিছু বলতে লাগলো। তখন টিনার নড়লো মাথাটা, সত্যিই তো তাই। এবার টিনার ফোকলুর এগেনস্টে টিনার ফ্যামিলির লোকজন দাঁড়ালো। এইবার দেখলো টিনু যে না, এরমভাবে তো করলে হবে না, তাহলে চলো ফোটো, এবার আমি নতুন করে আমার নিজেরটা ভেবে নেবো, আমারটাই বুঝে নেবো, তুমি ফোটো। কিন্তু প্রথম দিকে কিছু টানের জন্য ব্যাপারটাকে করতে পারছিল না, মানে পুরোপুরি ছাড়তে পারছিল না। বাট একটা সময় বুঝলো যে এরকম করলে আলটিমেটলি আমি সেই মুরগি হয়ে গেলাম। আবার কীরকম মুরগি? যেরকম খোকুর কাছে ছিলাম, খোকুর থেকেও বাত্তার জিন্দেগি এর কাছে চলে এলো। খোকুর কাছে থাকার পিছনে একটা রিজন ছিল যে খোকু আমাকে রেজিস্ট্রি করে বিয়ে করেছে। খোকুর যাই হোক তার ফ্যামিলির জায়গা জমি সম্পত্তি বাড়ি ঘরদোর রয়েছে, প্লাস ওখানে আমার ছেলে রয়েছে, তো সেখানে তবু ঠিক আছে। বাট এই ফোকলু ফুকোচ্চোদ তো কার কিচ্ছু নেই, সেই বাটাকে কেন আমি সহ্য করবো? বেরিয়ে এলো। বেরিয়ে আসার পর ব্যাপারটা মসৃণ হবে না, ওটাও বুঝতে পেরেছিল। কারণ একটা মেয়ে যখন একটা ছেলেকে ছেড়ে আরেকটি ছেলের কাছে যায়, কথা ওঠে, কিন্তু সেটা সেই লেভেলের উঠবে না যখন সেকেন্ড যাকে মানে চুজ করে বেরিয়ে এসেছিলো তাকেও যখন ছেড়ে দেওয়ার চেষ্টা করবে, তখন কিন্তু একদম জোরসে ধাক্কা আসবে, এটা স্বাভাবিক। আর টিনু কিন্তু সেটার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে গিয়েছিল, বুঝেছিল যে হবে। আর এটাও জানতো যে ফোকলুকে যদি আমি এখন ছাড়ি, তাহলে ফোকলু যে এসে ক্যাজরা করবে, কারণ এটা ক্যাজরা পার্টি, সেটা কিন্তু টিনু জানতো। কিন্তু টিনু তখন ততদিনে মেন্টালি স্ট্রং হয়ে গেছিলো এই ব্যাপারটাতে, যে ভাই না, তোমার এই অত্যাচার রোজ রোজ সহ্য করা যাবে না। তারপরে কি হবে, মানে ম্যাক্সিমাম তুমি আমার খিল্লি করবে, মজা করবে, বাজে কথা বলবে, আমার সম্বন্ধে 4টে অ্যালিগেশন দেবে, নোংরাভাবে আমাকে প্রমাণ করবে যে আমি একটা নোংরা। তো সো হোয়াট, একবারে যখন আমি সরি নোংরা হয়ে গেছি খোকার কাছ থেকে, তো তোমার কাছেও নোংরা হয়ে গেল। ব্যাপারটা ওর কাছে পুরো গন্ডারের মতো হয়ে গেল, যে কোনো ফিলিংস আর কাজ করছে না। তো ডেসপারেট হয়ে গিয়ে ও বেরিয়ে গেল, ঠিক আছে। এইবার যখন ও ডেসপারেট হয়ে বেরিয়ে গেল এবং নিঃস্ব প্রায়, মানে টাকা পয়সা সব গেছে, যে যে টাকা পয়সাগুলো ইনকাম করেছিল পুরো, তখন ওর টাকার ভ্যালুটা বুঝতে পারলো, ঠিক আছে। তারপরে একাকী জীবন। তো এবার টিনু তো সেই জায়গায় নেই যে টিনু ওখান থেকে বেরিয়ে এসে স্বতন্ত্রভাবে নিজেকে নিজের মতো করবে, কারণ টিনু বেসিক্যালি ফিজিক্যালি কুড়ে, ঠিক আছে, কাজ করতে চায় না, খাটতে চায় না, একদম তু 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 থাকতে চাই, তু থাকতে চায়, ঠিক আছে। তো এইবার কি করলো, ওর তো আর একা একা থাকা সম্ভব নয়, তাহলে ও বাপের বাড়ি এলো। এবার বাপের বাড়িতে গিয়ে দেখলো যে টাকা পয়সার শুধু ডিম্যান্ড আসছে, এবং তারা ধরে নিয়েছে এখানে ছাড়া তো টিনুর গতি নেই, তাহলে টিনুকে আমরা যেরকম বলবো সেরকম চলবে। তো বাড়িতেও একটু অশান্তি শুরু হলো। এবার টিনু দেখলো ও বাবা, এখানেও তো সেই জিনিস, ধূত তরে নিকচি করেছে, চলো পাড়ি দিই। কার সঙ্গে? ঠাম্মির সঙ্গে, কারণ ঠাম্মির সঙ্গে তার সখ্যতাটা সেই জায়গায় ছিল, ঠিক আছে। তো ঠিক আছে, ঠাম্মির সঙ্গে, এবার ঠাম্মির সঙ্গে যখন ও এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি ঘুরতে লাগলো, তখন কিন্তু ও অনেক কিছু রিয়েলাইজ করলো যে না, বাস্তবটা অনেক কঠিন। কিন্তু বললাম কুড়ে মানসিকতা, কুড়ে ও ফিজিক্যালি খাটতে চায় না। তারপরে যখন এখানে এলো ওই যে তাতুদের সঙ্গে থাকতে শুরু করলো, তখন দেখলো ওকে কিন্তু অনেক পরিশ্রম করতে হচ্ছে, তারপরেও এখানে থাকতে শুরু করলো। তারপরে যখন ওর ফ্যামিলির লোকজন ওকে ডাকলো, একটা প্রভোগ করলো, আবার টিনু চলে গেল, হ্যাঁ এমার্জেন্সি কারণে। আবার ওখানে দেখলো আবার তোল্লাই দিচ্ছে, যেহেতু আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়েছিল, এবং ওরাও ফিল করেছে টিনুর ওদের বাড়িতে থাকলে ওদের কি প্রফিট, আর টিনু না থাকলে ওদের কি অবস্থা, মানে লাইফস্টাইলের, ঠিক আছে, মানে আমাদের বাগান কাকির ফ্যামিলির। তো টিনু গেল, এবং তখন থেকে বাগান কাকি চিন্তা করলো, ও বাবা, আমি বৌমা ছেলে ছেলে যতই করি, আমার মেয়ের কাছে মাল্লু আছে, তাহলে মেয়েকে আমাকে ওয়াইলিং করতে হবে। তখন থেকে বাগান কাকি ওয়াইলিং করতে শুরু করলো, টিনা র্যালিশ করতে শুরু করলো, কারণ এটাই তো টিনা চেয়েছে যে আমি ইনকাম করবো তোমাকে দেবো, বাট আমাকে কিন্তু প্যাম্পার্ড করে যেতে হবে। তো তারপরে দেখলে সেই সেই মিলন, এখন মায়ের সঙ্গে মেয়ে ঘুরছে, মানে দিল্লি নিবাসী হয়েছে। তো আমরা ভাবলাম মাকে নিয়েই ও দিল্লিতে আবার সেটেল হতে যাচ্ছে। তো এখন আবার বাগান কাকির মুখে শুনলাম যে না, এরকম কোনো ব্যাপার নেই, বাগান কাকি ফিরে আসবে, ঠিক আছে। এবং তারপরে বললো অনেক সুখবর আছে টিনু, সেগুলো তো আমাদের কাছে এখনো আসেনি, অধরা। তারপরে আমরা দেখলাম এই
বৃন্দাবন যাওয়াটা, ঠিক আছে, বেড়াতে যাওয়ার ব্যাপারটা। তো এই যে বৃন্দাবনের যে জার্নিটা, এই যে ব্যাপারটা, এখানে যে ভিডিওগুলো টিনু করলো সেখানে কোনো কন্ট্রোভার্সি করার মতো কিচ্ছু নেই এবং যথেষ্ট সুন্দরভাবে ভিডিও করলো এবং দেখা গেল ওর পরিশ্রমটা, ঠিক আছে। এবং যদি ও এইভাবে কন্টিনিউ করে তাহলে ওর ব্লগ দেখতে ভালো লাগবে। এইবার এটা নয় যে সারাক্ষণ তার ঘুরে ঘুরে দেখাতে পারবে না, বাট ওর এডিটিং, ওর ফটো তোলা, মানে এই যে বাইরে বাইরে যে যায় খেতে ঘুরতে, সেগুলো ক্যাপচার করে সেগুলোকে ও ঠিকঠাক করে যদি ও এডিট করে দেয় তাহলেও কিন্তু সুন্দর লাগবে, ঠিক আছে, দিল্লির এক একটা জায়গায় গিয়ে গিয়ে। তো যাই হোক, আমি এখনও বুঝতে পারছি না যে টিনু ওইখানে সেটেল হতে গেল নাকি আবার ঘুরে পাড়ি দিয়ে আবার পুকুত করে আবার নিজের বাড়িতে চলে আসবে, এখনও পর্যন্ত আমরা শিওর নই, ঠিক আছে। অনেকেই বলছে না ওখানে ও সেটেল হবে না, ওটা ও শুনিয়েছিল তখন, ওটা তাতুদেরই ফ্ল্যাট ওখানে দেখিয়েছিল, বাট এখন ওর মেন্টাল পুরো চেঞ্জ হয়ে গেছে, হতে পারে, আমার জানা নেই। তো পরে ক্রমশ প্রকাশ্য টিনু কি করতে চাইছে, টিনুর ভাইবসটা কি, টিনু কি বলতে চাইছে, ও কি ফিরে আসবে নাকি ওখানে সেট করে যাবে। একা থাকতা কিন্তু টিনুর পক্ষে ইম্পসিবল ব্যাপার আমার মনে হয় যেটুকু, কারণ টিনু কি বলতো, ওই একার মতো করে স্বতন্ত্রভাবে একাই থাকবো, একাই লাইফস্টাইল লিড করবো, আমার কাউকে দরকার নেই, ওটা হবে না। ও একটু মেন্টালি পরনির্ভরশীল, হ্যাঁ, তো সেটা আমি বলতে পারছি না কি হবে, তো দেখা যাক কি হয়। তো পরিস্থিতি এখন এই জায়গায়। তো যাই হোক, খোকা যে টিনুকে মিস করে এবং টিনুকে যে তার নিড আছে এটা কিন্তু ও ফিল করালো আর কি। হ্যাঁ, এবার অনেকেই বলছে হ্যাঁ তুমি মাথায় তুলবে না, হ্যাঁ না, এখন প্লিজ আর এটা বলবেন না। যদি ওদের সম্পর্কটা ওই সন্তানটার মুখের দিকে তাকিয়ে ওরা ঠিক করে নেয়, সেটাকে অলওয়েজ ওয়েলকাম করতে হবে। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে সন্তানের ভবিষ্যৎটা। মানুষ অনেক ভুল করে, ভুল থেকে শুধরে নেয়। এবার দুজনেরই অনেক ভুল ছিল, সেগুলো যদি রিয়েলাইজ করে ওরা নিজেরা নিজেদের মতো করে সংসার করে তাহলে সেটা কিছু বলার নেই কারোর। আর সেক্ষেত্রে যদি ভিউয়ার্সরা এখনও বলেন যে এটা এই করতে পারছি না, ওটা করো না, ও আসলে এই হবে ওই হবে, দেখো ওরা অনেক ভুল করেছে এবং নিজেদের মধ্যে অনেকটা গ্যাপ তৈরি হয়ে গেছে। তবুও বলবো আজকের ডেটে যে আমরা ভাঙতে না গড়তে চাই, সারাক্ষণ সারা দিন আমরা এটাই ভাবি। তো সেই জায়গায় যদি সত্যিই বাচ্চাটার মুখ চেয়ে মা বাবা এক হয়ে যায় তাহলে সেটা ওয়েল অ্যান্ড গুড। হ্যাঁ, এখন প্রথম এসে ওই ঘরেতে হয়তো ঢুকতে পারবে না, হয়তো প্রথমে দাদুর ঘরেতে থাকবে, তারপরে একসঙ্গে থাকতে থাকতে না, মানে আলাদা ঘরে থাকলে ওই দিবারাত্মর মুখ দেখা, বাচ্চাটা ওর কাছে যাওয়া, ও বাচ্চাটার কাছে যাওয়া, এই করতে করতে একটা ফিলিংস গ্রো করবে, তখন হয়তো ওরা আবার নিজেদেরকে অ্যাডজাস্ট করে নেবে। আর যদি সেটা করে সেটা কিন্তু পজিটিভ জিনিস এবং আলটিমেটলি দেখা গেল সর্ব জায়গায় ঘুরে, টিনু বলো খোকু বলো, সব জায়গায় ঘুরে আলটিমেটলি এরা দুজন যদি একসঙ্গে থাকে বরং ভিউজটাও হবে, নিজেরা নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নিয়ে ওদের জীবনটাও স্মুথ গোয়িং হবে। এই চ্যাপ্টারটা মুছে যাবে যেটা স্যান্ডির ক্ষেত্রে হয়েছে, আর বাচ্চাটাও তার মা বাবা দুজনকে পাবে। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে এত কিছু আমরা ভেবে নিচ্ছি, তাতে কি টিনু সেটা ভাবছে, নাকি টিনু ভাবছে না আমি পুরো ক্রস করে চলে গেছি, আমার জীবনে যে দুটো চ্যাপ্টার রয়েছে পুরো আমি শেষ করে দিয়েছি, তাহলে আমি নতুন করে নতুন জীবনে যাব, এটা কি ভাবছে টিনু? তো সেটা কিন্তু আমাদের খোকু করতে দেবে না, এটা কিন্তু মাথায় রাখিস টিনু, ঠিক আছে? তুমি ডিভোর্স নিয়ে ধেই ধেই করে নাচতে নাচতে তুমি অন্য কারোর সঙ্গে সংসার বাঁধবে আর আমাদের খোকু চেয়ে চেয়ে দেখবে? হুম, তাহলে কি আমাদের ওই দিকের ওই ব্যাপারটা কাট আউট মনে হয়। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আমি একটা গল্প বললাম, গল্পের আকারে পুরো জিসটা বললাম। তোমাদের কি মনে হয় বা তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে রেখে যেও। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক তো বানতেই হয়। তো এখন আসি,